আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কততম ক্লাস হবে? চতুর্থ। তাহলে দেখো দাঁতের দন্ত সংকেত, এখান থেকে আমাদের শুরু আজকে। তো দন্ত সংকেতের প্রথমে হলো সংজ্ঞাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা ক্ষয়ের জন্য আসছিল, দিনাজপুর বোর্ড 22 সালে ক্ষয়ের জন্য আসছিল। দিনাজপুর বোর্ড 22 সালে ক্ষয়ের জন্য স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই দন্ত সংকেত বলে। দন্ত সংকেতটা তোমার প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত, এটা হলো ঢাকা বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল, মানে সংকেতটা লিখতে বলেছিল। আর ডেন্টাল আসছিল 7 আর 24 সালে। আর শিশুদের দন্ত সংকেত যেটা 5-6 বছরের বাচ্চা, এটা আসছিল মেডিকেল 16 সালে। তার মানে দুইটাই লাগবে না, এটা শিশুদের দুটা আচ্ছা না, তোমার বই নাই? আচ্ছা আচ্ছা, ওই বেশি পুরাতন বই নাও থাকতে পারে। হ্যাঁ তো শুনে বই নাই এই পাশে নাই, শিশুদেরটা নাই, ওটা একটু তুলে নেবা শিশুদেরটা। হ্যাঁ হ্যাঁ তুলে দেবে না, এখন সংযোগ করতে দিতেই পারে। দন্ত সংকেত দেখো, যে দন্ত সংকেতের ক্ষেত্রে যে মনে করো এটা একটা উপরের দিকে দাঁতের চর, এটা নিচের দিকে দাঁতের চর। তো আমাদের হলো উপরের দিকে এরকম কর্তন দাঁত, যেটাকে ইনসিসর বলা হয় থাকে। তারপরে এখানে আবার একটা থাকে সেদন দাঁত বা ক্যানাইন বলা হয়। তারপরে এখানে মনে করো মোলার, মোলার দুইটা, তারপর হলো প্রিমোলার দুইটা, তারপর হলো মোলার তিনটা। তো এখানেও তাই, প্রিমোলার দুইটা, তারপর হলো তিনটা হলো মোলার, প্রিমোলার আর মোলার। নিচের দিকেও এরকম ধরো যে কর্তন দাঁত, তারপরে হচ্ছে ক্যানাইন দাঁত, তারপর হলো প্রিমোলার, তারপর হলো মোলার। এখানে কর্তন, প্রিমোলার, মোলার। এই ধরো আমাদের দাঁত। এখন বৈজ্ঞানিকরা আমাদের এই দাঁতটা উপর নিচ আর কি, সেটা একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখিয়েছে। সেটা কিরকম, যে তারা হলো এটাকে অর্ধেক বরাবর ভাগ করছে, অর্ধেক। নরমালি দেখো কর্তন দাঁত তো 4টা, তাই না? যদি আমি অর্ধেক ভাগ করে নিই, উপরের অর্ধেক নিচের অর্ধেক, তারপর 2 দিয়ে গুণ করলে গোটা দাঁতের ব্যাপারটা জানা যাবে, তাই কিনা? তাহলে একটু খেয়াল করো এবার। তাহলে দেখো কর্তন দাঁত যেটা হলো আমরা ইনসিসর বলছি, তাই না? তাহলে এটা I2 হবে, ইনসিসর I2 মানে দুইটা, তাই না? এটা বুঝবে কিন্তু, না বুঝলে বলো। তারপরে দেখো এই অর্ধেকে ধরো ক্যানাইনটা একটাই আছে, তাই না? তাহলে C1 হবে। প্রিমোলার, এইটাকে অগ্রবেশন বা প্রিমোলার বলে, তাহলে এটা হলো P3 হবে, P2। আর পরের তিনটা 1 2 3 এটাকে হলো মোলার 3। তারপরে নিচের দিকেও এই অর্ধেক করছি, একই তো হবে, তাই না? I2 C1 P2 M3। তাহলে এখন যদি যোগ করো তাহলে দেখো এটা 8টা হয়। হ্যাঁ, এটা হলো 8। আর যেহেতু এদিকেও আছে তাহলে 2 দিয়ে গুণ করব, আবার এখানেও এটা 8 হয়, যোগ করলে 2 দিয়ে গুণ করব, তাহলে কি হলো 16 যোগ 16 দিয়ে 32টা। এটা হলো প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত। না, এটা বায়োলজিক্যাল অঙ্ক, তাই ভুল হবে। এটা বায়োলজিক্যাল অঙ্ক, তো তাই কাটাকাটি করে 1 হয়ে গেলে আবার সমস্যা, তাই না? কাটাকাটি করে 1 করলে সমস্যা না, তাই কি না? হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো। এখন দেখো যে তাহলে এই যে ইনসেসর নামকরণটা কেন ইনসেসর হলো, নামকরণটা কেন ইনসেসর হয়েছে? ইনসেসর নামকরণ এই কারণে হয়েছে যে সেসর মানে হলো কেচি, সেসর মানে হলো কেচি বা কাঁচি, কাঁচি বলে না, কাঁচি না, কাঁচি, কচি না, কাঁচি, কাঁচি। বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে এখন দেখো যে এরপরে হলো ক্যানাইন। এটা আসছে ল্যাটিন শব্দ ক্যানিস থেকে। ক্যানিস মানে হলো কুত্তার দাঁত বা কুকুরের দাঁত, কুকুরের
দাঁত, এইভাবে নামকরণটা আসছে। হ্যাঁ, আর প্রিমোলার, প্রি মানে প্রিমোলার, প্রিমোলার, প্রিমোলার এটা আসছে হলো ককুরের হয়ে গেছে। ও পুরের। হ্যাঁ, প্রিমোলার মানে হলো অগ্রপেশন। অগ্রপেশন মানে, পেশন মানে আসলে ভারী কিছু বোঝায়, মোলার মানে ভারী, অগ্রপেশন সামনের দিকে যে পিছার কাজ করে, তো না আমাদের দাঁতটা পিছার কাজ করে না, মুখের মধ্যে সামনে ইয়ে করি। আর তারপরে দেখো শুধু মোলার, শুধু মোলার মানে পেশন। ছোটদের অবশ্য এই যে প্রিমোলারটা থাকে না, ছোট বাচ্চাদের প্রিমোলার থাকে না, তখন অটোমেটিকলি তাদের দাঁত তখন কমে যাবে, তাই না? তাদের দাঁতের সংখ্যা তখন কমে যাবে, ওইদিকে 6টা যেহেতু কমে গেল, ঠিক না? তো 4টা কমে গেল। হ্যাঁ বলো। একটা কথা বলতে, হ্যাঁ বলো। আজকে নাকি নাম ওই আসবে না জানেন? হ্যাঁ আমাকে ফোন বলে। আচ্ছা, নামটা দেন। মোলারও তো থাকে না। হ্যাঁ হ্যাঁ, মোলারও থাকে। এখন দেখো তাহলে যে এবার আমরা একটু খেয়াল করি যে এই হলো দ্বন্দ্ব সংযোগের ব্যাপার, নামকরণটা কিন্তু এই কারণে হয়েছে। হ্যাঁ, কেন কুকুরের দাঁত? কারণ কুকুরের একটা দাঁত থাকে কিন্তু এই পাশে, চোখখানা অনেক বড় সড়ো। তো আমাদেরও কিন্তু দেখো কিছুটা চোখা কিনা, কিছুটা চোখা না, হাত দিলে বোঝা যায় একটু চোখা। হ্যাঁ, বাঘের তো হয়। বাঘের দাঁত টানতে তো কুকুরের দাঁত কেন নেই? কুকুরের তো হয় না, ওইটা একদম জিভে ধরলে তো না, ওই বাঘ যেহেতু মামা, তো ওই জন্য মামার নাম আগে বেশি। হ্যাঁ, বাঘ মামা বলে না, সিংহকে মামা বলে না কেন, বাঘকে শুধু মামা বলে? এর কারণ কি? চাঁদ মামা, সাদকে মামা বলে, কিন্তু ইংলিশে কিন্তু সাদ মামি হয়। মামি হয়। হ্যাঁ, ঠিকই। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পারছো, তাই না? তাহলে এখন দেখো, এখন হচ্ছে 5-6 বছরের যদি হয় তাহলে এখানে ওই যে প্রিমোলার অগ্রপেশন থাকে না। আর হ্যাঁ, আর আর হচ্ছে আমাদের আক্কেল দাঁত, সেটা কিন্তু ছোট বাচ্চাদের থাকে না। তাহলে অটোমেটিক্যালি 6টা কমে গেল না, তাই কি না? 6টা কমে গেল, মানে M3 জায়গায় M2 হবে মানে। হ্যাঁ হ্যাঁ, এই তাছাড়া তো এই যে 20টা হয়ে যায় ওদের। তাহলে এইটা দ্বন্দ্ব সংকেতটা করতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে 21 থেকে 32 বছর বয়সের মধ্যেই কিন্তু আক্কেল দাঁত হওয়ার সম্ভাবনা, তবে কারো কারো 17-18 বছরেও হয়ে যায়। আক্কেল দাঁতটা ঝরে পড়ে কখন? না, আক্কেল দাঁত ওরকম কোনো ঝরে পড়ে না, তবে হচ্ছে অনেক বয়স হয়ে গেলে যে কোনো দাঁতই তার ঝরে পড়ে। কারণ হচ্ছে তখন ক্যালসিয়ামের ঘাটতি হয়। হ্যাঁ, ক্যালসিয়াম শোষণ করতে পারে না, তুমি যতই খাওয়া দাওয়া করো কিন্তু ওইভাবে। আর তাছাড়া বয়স হয়ে গেলে মানুষ কিন্তু খাওয়া দাওয়ার রুচিটা একটু কমে যায়, তাই না? কমে যায় না? তো তখন অটোমেটিকলি দেখা যায় যে তার হচ্ছে যে পুষ্টি ঘাটতি হতে থাকে, তাই না? এই জন্য তোমরা যত বড়ই হও খাওয়া দাওয়াটা ঠিক করবা, নাকি? ধরো তোমার বয়স 90 হয়ে গেছে, সমানে খাবা, গরু খাসি একবারে দাইবে খাবা, খাওয়া বাদ দিবা না, তাই কি না? এদের দেখে তো বোঝা যায় যে এরা খুব কম খায়, এ তো আরো কম খায়। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে খুবই কম খায়, তাই না? অনেক কম খায়, দেখে বোঝা যায়। নাহলে শরীরে এরকম হয়, একটু স্বাস্থ্য একটু হওয়া ওই জন্য তোমার নামই বলে দিলাম দিয়া। হ্যাঁ, দিয়ার হচ্ছে মিস হচ্ছে বেশি, যে অসুস্থ হওয়া যাবে না একদম। হ্যাঁ, অসুস্থ যেন না হও সেই চেষ্টা করতে হবে। স্যার ওই সময় পানিটা খাওয়াতে ঠান্ডা লাগে গেছে আমাদের। গরম করে খাবি তুই। হালকা মেসি সবকিছু ভালো মানে একদম মিটার চেষ্টা দাও এই জিনিসটা আমার বুঝিস না? না, আক্কেলটা তো আমি হাত দিয়ে দেখেছি। নিজেরটা তো নিজে একটু পরীক্ষা করে দেখতেই হবে যে আক্কেলটা বাঁচছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে এবার আমরা চলে আসি পাকস্থলীতে খাদ্য পরিবার। এখানেও কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, যেমন দেখো যে এখানে হলো যে সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে পাকস্থলীর ধারণ ক্ষমতা 30 মিলিলিটার বা 1 আউন্স, বয়সের দিকে হয় 1 লিটার, আর প্রাপ্তবয়স্কদের দিকে হয় 1.5 থেকে 2 লিটার। পাকস্থলীর কয়টি অংশ? 30 না 30 টা হবে। হ্যাঁ, 30। পাকস্থলীর 5টি অংশে বিভক্ত। এই 5টি অংশের নাম মনে রাখতে হবে। দেখো, একটা নাম হলো কার্ডিয়া। এরকম নাম কেন হলো? কারণ এই জায়গায় হার্ট যে আছে, হার্টের যে সর্বোচ্চ চূড়া, নিচের দিকে যে সর্বোচ্চ চূড়া, সেটা এখানে এই গহ্বর থাকে। এই জন্য ওই জায়গাটার নাম হলো কার্ডিয়া। কার্ডিয়া মানে হার্ট, কার্ডিয়াক মানে হার্ট, কার্ডিয়াক মানে হার্ট।
হ্যাঁ, তারপর দেখো ফান্ডাস। ফান্ডাস মানে কি? গম্বুজ। কারণ কি পাকস্থলীতেও ঠিক এরকম হয়েছে যে এখানে একটু গম্বুজের মতো চাপ হয়ে তারপরে কিন্তু এরকম হয়েছে, তাই না? তো এই জন্য এইটুকু অঞ্চল, এই বরাবর এইটুকু অঞ্চলটা বলা হয় গম্বুজ। হ্যাঁ, ফান্ডাস মানে হলো গম্বুজ, উঁচু অংশ এরকম বোঝায়। আর মাঝের অংশ তো দেহ, মাঝের অংশ বলতে দেহ। এইখানে হচ্ছে একটু স্ফীত প্রকোষ্ঠ মতো আছে, তারপরে এখানে আরেকটা, এখানে তো যে পাইলোরাস আছে, তাই না? তো এখান থেকে এইটুকু পর্যন্ত অঞ্চল হলো দেহ, এখান এখান থেকে এইটুকু পর্যন্ত অঞ্চল হলো দেহ। ছোট বড় ভাগ আর অ্যাট্রিয়াম, ও ছোট বড় ভাগ হলো ভিতরের দিকে যেটা, এই ভিতরের দিকে ভাগ ছোট ভাগ, আর এটা কি বড় ভাগ। ভিতরের দিকে ভাগটা ছোট ভাগ, ভাগ মানে এরকম ভাগ, ভাগ হওয়া। হ্যাঁ। আর তারপরে দেখো যে অ্যাট্রাম, অ্যাট্রাম মানে গহ্বর বা চেম্বার। এখানে খাবারগুলো প্রথমে একটা চেম্বারে সাময়িকভাবে আসে আর কি। হ্যাঁ, তারপরেই পাইলোরাস। পাইলোরাস মানে কি? দারোয়ান। পাইলোরাস মানে কি? দারোয়ান। স্যার তিনে কি বললেন? হ্যাঁ, কি অ্যাট্রাম মানে? না তিনে দেবতার কথা নাই তো মনে কোনটা নাই? অ্যাট্রাম নাই? আর তোমার বই পুরাতন, ওই জন্য অনেক কিছু নাই। এটা হলো পাইলোরাস। পাইলোরাস, পাইলোরাস। আচ্ছা বলো, পাইলোরাস মানে তো দারোয়ান, তো কেন এর নাম দারোয়ান হলো? ওই যে ওই আটটা রাখে হ্যাঁ। এটা প্রপার্টি মানে লিখাটা হয়েছিলেন এটা হলো ওই যে আটকায় রাখে, মানে খাবার ঢুকতে দেয় কিন্তু বের হতে দেয় না, দারোয়ান, তাই না? যখন যখন খোলা দরকার খুলে, তো এই জন্য এর নাম হলো দারোয়ান। তাহলে এখানে কিন্তু দুইটা স্প্রিন্টার আছে, বুঝছো? একটা উপরের দিকে থাকে, একটা নিচের দিকে থাকে। একটা কার্ডিয়ার অঞ্চলের ওখানে থাকে, আর একটা নিচের দিকে থাকে। দুইটা কিন্তু পাইলোরিক স্প্রিন্টার থাকে। স্প্রিন্টার বলতে যে যেটা হলো সংকোচন প্রসারণ ঘটায়, এরকম কিছুকে বলা হয় স্প্রিন্টার। আর একটা জিনিস বোঝায় যেটা এক দিক দিয়ে যেতে দেয়, আরেক দিক দিয়ে যেতে দেয় না, এরকম কিছুকে বলা হয় স্প্রিন্টার। এবার দেখো পাকস্থলীর খাদ্যগুলোকে যান্ত্রিক পরিপাক। এই যান্ত্রিক পরিপাকটাও কিন্তু সৃজনশীলের জন্য পড়তে হবে। পরীক্ষায় হলো পাকস্থলীতে পরিপাক পদ্ধতি বর্ণনা করো, এইভাবে সৃজনশীল আসে। তখন ধরো এই ছবিটাই এইভাবে দিল যে এই অংশে পরিপাক পদ্ধতি বর্ণনা করো, এই অংশে পরিপাক পদ্ধতি বর্ণনা করো। তাহলে কিন্তু তোমাকে দুটোই দিতে হবে, যান্ত্রিকও দিতে হবে, রাসায়নিকও দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। না এই অংশে আলাদা করে না, এই অংশে খাদ্য পরিপাক করলে পাকস্থলীতে প্রোটিন পরিপাক হয়, শুধু প্রোটিন পরিপাকের কথা দিতে হবে, আর কিছু দিতে হবে না। হ্যাঁ, ওখানে তো স্নেহ বা অন্য কিছু নাই, তাই না? এই হলো মানে এক্স হবে না এক্স হবে না, না মানে এটা পরীক্ষায় উদ্দীপকে এরকম হতে পারে। উদ্দীপকে তারা বললো এক্স অংশে পরিপাক পদ্ধতি বর্ণনা করো, দিয়ে এক্স হবে কেন? না উপরে দেব বলবে চিহ্নিত করা আছে আচ্ছা, হ্যাঁ এই। আচ্ছা এখন দেখো যে যান্ত্রিক পরিপাক মানে যন্ত্র মানে তো মুভমেন্ট করে, যে যেটা সেটাকে যন্ত্র বলা হয়। যন্ত্র মানে মুভমেন্ট করে, যে এরকম কিছুকে যন্ত্র বলা হয়। তো এখন বলছে যে মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালী পথে পাকস্থলীতে এসে 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে। তবে নতুন বই আবার 10 ঘন্টা দিচ্ছে। আর একটা আপডেট নতুন বই বের হয়েছে, ওটাতে বলছে আবার 10 ঘন্টা না, আরেকটা বের হয়েছে তোমার এই যে 26 সালের হচ্ছে যে এই জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে মনে হয়, ফেব্রুয়ারিতে। হ্যাঁ হ্যাঁ বের হয়েছে, ওটাতে দিচ্ছে আবার হচ্ছে। তবে সাধারণত কোশ্চেন করা হয় তোমাদের যে সেশনে আর কি, তোমরা ওই বই থেকে কোশ্চেন করা হয়। এর ওটা টেনশনের কারণ নেই, পরবর্তী বইগুলো আসলে। আচ্ছা তাহলে এখন দেখো যে এখানে আরেকটা বলছে যে তরল খাদ্য 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী খালি করে ক্ষুদ্রান্তে এসে পৌঁছে। তরল খাবার হলে, তরল খাবার যদি হয় তাহলে ক্ষুদ্রান্তে চলে আসে। যেটুকু রক্তনালী শোষণ করে নেয়, হ্যাঁ গ্লুকোজ জাতীয় খাবার হলে, আর বাদ বাকিটা 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী ছেড়ে ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্ত বাংলা কি? ক্ষুদ্রান্তের বাংলা, ক্ষুদ্রান্তের বাংলা কি বলতো? ক্ষুদ্রান্তের হ্যাঁ ক্ষুদ্র অন্ত্র। অন্ত্র মানে কি? নালীগুলি, মানে ক্ষুদ্র নালীগুলি, চিকন নালীগুলি। এই যে আমরা জানি এই অংশটা অনেক চিকন হয়, তাই না? তো এই জন্য এর নাম হলো ক্ষুদ্র, যেহেতু চিকন তো তাই ক্ষুদ্র। আর আর এটা দেখো যে বড়, ওই যে মোটা হয়ে গেল, তাই না? যখন মোটা হয়ে যায় তখন এটা কি? বৃহৎ অন্ত্র। তখন এটা হলো বৃহৎ অন্ত্র, যেহেতু এটা হচ্ছে বৃহৎ মোটা,
আর ওটা হলো চিকন, তাই এর নাম ক্ষুদ্রান্ত। ক্ষুদ্র অন্ত্র, অন্ত্র মানে কি নাড়িভুঁড়ি। আচ্ছা তাহলে এখন দেখো যে এরপর বলছে এই সময় প্যারাইটাল মানে দেওয়াল। প্যারাইটাল মানে কি দেওয়াল। দেওয়াল মানে কোনটা দেখো, এই যে পাকস্থলীর বাইরের যে প্রাচীর আছে না, এই প্রাচীরে যে কোষগুলো থাকে তার নাম প্যারাইটাল মানে দেওয়াল, দেওয়ালের কোষ, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ তো হলো যে যে কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারে যদি শক্তিশালী হয়, তাই না? যদি শক্তিশালী হয়, যেমন পাকস্থলীতে যে HCl যে পরিমাণ থাকে তাতে কিন্তু পিএইচ কিন্তু তোমার যে 1 থেকে 2 এর মধ্যে থাকে। এত মারাত্মক অ্যাসিড 1 থেকে 2 এর মধ্যে থাকে, তাহলে এত গাঢ়। তো এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোষ থেকে বের হচ্ছে, ধরো এখানে যে কোষ, এই কোষের মধ্যে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে। তো এখন যে কোষের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে সেই কোষ কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে না বলো তো, কে বলতে পারবা? না, পদ্মা থেকে না, পদ্মা থাকলেও তো হ্যাঁ সক্রিয় না। তোমার এখানে কিন্তু অনেকটা কাছাকাছি বলে ফেলছে আর কি। হ্যাঁ তোমরা চেষ্টা করো, দিয়া বলো তো, পারো? হ্যাঁ বলো। ও প্রশ্নটা হলো যে যেই কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয় সেই কোষটা নিজে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পুড়ে যায় না? হ্যাঁ একটা প্রতিরূপ একটা সৃষ্টি করা আছে না, কি কেমন? হাইড্রোক্লোরিক অ্যাসিড কি ওই যে না পড়ে যায়, অ্যাসিডের ভিতরে আছে, এটা অ্যাসিড নষ্ট হয় না, স্যার কোষি অ্যাসিডের ভিতরে আছে। হ্যাঁ কোষি অ্যাসিডের মতো না। দেখো আমি বলি তাহলে বুঝে ফেলবা, জিন দিকে তো বলবা না। সেটা হলো যে এটা মনে করো সেই কোষ, যেই কোষের ভিতর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখতে পাচ্ছ না, কুকুরের দাঁতটা মুছে দিই না, কেমন আর কি? কুকুর শুনলেও তো মাইন্ড করবে যে কি বলো তোমরা আমার দাঁত নিয়ে হ্যাঁ হ্যাঁ। দেখো এখন হচ্ছে এই HCl যখন এখানে বের হয়ে আসে আর যখন এখানে থাকে তখন কিন্তু এটা এইভাবে থাকে, আয়ন অবস্থায় থাকে। বুঝতে পারছো? আয়ন অবস্থায় থাকার কারণে ওর কিছুই হয় না, বুঝলি? কিন্তু যখনই ওর বাইরে বের হয় তখন তো হ্যাঁ কোষের আশেপাশেও তো হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তখন কেন? কোষের আশেপাশে থাকলে কিছু হয় না, কারণ এখানে মিউকাস থাকে, প্রচুর পিচ্ছিল পদার্থ মিউকাস। হ্যাঁ ওই মিউকাসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছু করতে পারে না। যেমন ধরো তুমি কাচের বোতলে যদি সালফিউরিক অ্যাসিড রাখো কিছু হবে না, তো সেরকম মিউকাসের মধ্যে অ্যাসিড কিছু করতে পারে না। তেল পানি দেয়, হ্যাঁ সোডিয়ামকে পানি তেল ধরনের তেলাক্ত পানি এরকম আর কি, যার জন্য কিছু হয় না। হ্যাঁ তাহলে এটাই হলো বলছে, তাই প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুলতে হয় যা অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এখন বলছে মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। এই জিনিসটা একটু বোঝার আছে যে মসৃণ পেশি বলতে কি বোঝায়, যে ক্ষুদ্রান্তে যে পেশি আছে সেই পেশি কিন্তু এরকম, বুঝছো, এরকম অসংখ্য ভিলাইযুক্ত, এরকম অসংখ্য ভিলাইযুক্ত। হ্যাঁ এরকম পাকস্থলী, ভিলাই মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ, ভিলাই মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ। এখন দেখো এখন হচ্ছে যে পাকস্থলীর ভিতরটা এরকম এরকম না আর কি, এই জন্য এর নাম হলো মসৃণ, এর জন্য নাম হচ্ছে মসৃণ। এখন তবে পাকস্থলীতে কিন্তু রোগী থাকে, রোগী, এটা পরে আছে আর কি রোগীর কথাটা। এই রোগী বলতে পেশেন্ট রোগী না, হ্যাঁ মানে রোগী বলতে একটু অর্থ বোঝায়। তো এখন এখানে জানার বিষয় হলো যে এই যে পাকস্থলীর প্রাচীর, এই প্রাচীরে যে কোষগুলো থাকে তিন ধরনের কোষ 3 রকম ভাবে থাকে। এক ধরনের কোষ হলো পাকস্থলীর লম্ব অক্ষ বরাবর থাকে, একটা প্রস্থ বরাবর থাকে, আর একটা তির্যক ভাবে মানে বেঁকা ভাবে থাকে। কিছু এইভাবে থাকে, কিছু এইভাবে থাকে। তির্যক মানে বেঁকা, সোজা খারাপ না খারাপ, লম্ব মানে খারাপ। তাহলে একটা হচ্ছে সোজা, মনে করো যে এরকম সোজা ভাবে থাকে ধরো, আর একটা ধরো এইভাবে থাকে, আর একটা হলো এইভাবে থাকে, হ্যাঁ বা এইভাবে থাকে। এখন হচ্ছে এরকম ভাবে কেন থাকে খেয়াল করো। পাকস্থলীতে যান্ত্রিক পরিপাকের এখানেই তো বলা হচ্ছে, তাহলে যান্ত্রিক পরিপাক মানে তো যন্ত্রের মতো কাজ করবে, মুভমেন্ট করবে। এখন আমরা যে খাবারটা খাইলাম, পাকস্থলী কি করবে, লম্ব অক্ষ বরাবর কোষগুলা তারা কি করবে, এই বরাবর সংকুচিত করবে, মানে এই বরাবর
সংকোচন ঘটবে, তাহলে খাবারগুলো কি হবে, চাপ সৃষ্টি হবে, আরো ভেঙে যাবে। তখন এই বরাবর করলো তো, এই বরাবরও তো করতে হবে, তারপর আবার পোস্ত বরাবর সংকোচন করলো, তারপরে যারা এই বরাবর আছে এরকম তেস্তা করে সংকোচন করলো, চাপা দিলে। যারা এই বরাবর আছে এই বরাবর করলো, তাহলে চারিদিক থেকে চাপ দিচ্ছে না। হ্যাঁ, এটাও এক ধরনের পেরিস্টালসিস, সংকোচন প্রসারণ যেহেতু। হ্যাঁ, তাহলে এই কাজটা হচ্ছে পাকস্থলীর মধ্যে। তো এই কাজটা হয় বলেই পাকস্থলীর ভিতরের খাবারগুলা আরো বেশি ভেঙে চুরে যায়, ছোট হয়ে যায়। বুঝতে পেরেছো? এত ইয়া কি জানতে পারি না। হ্যাঁ, এত কিছু হয় আমরা কিছু বুঝি না, কারণ এটা স্বয়ংক্রিয়তার মাধ্যমে হয়। বুঝতে পেরেছো কিনা? তো আশা করি এখন বুঝবা যে এই তিনটি স্তরের ব্যাপারটা কি। এই জন্য বলছে মোচড় দিয়ে সংকুচিত হয়ে কিন্তু চাপা হয়ে, মোচড় দিয়ে মানে বাঁক নিয়ে যখন বাঁক বরাবর যখন ক্রস হয় এটাকে মোচড় দেওয়া হচ্ছে, কিছুটা এরকম হয়ে যায়। কোষগুলা কিন্তু তীর্যকভাবে থাকলেও কোষগুলা কিন্তু একটু স্পাইরাকাল, একটু কি, একটু স্পাইরাকাল, একটু স্পাইরাকাল, এই জন্য একটু মোচড় সৃষ্টি হয়, এতে করে আরো বেশি মিহিন হয়ে যায়, মানে খাবারগুলো আরো ছোট হয়। আচ্ছা, এরপর হচ্ছে এই সময় গ্যাস্ট্রিক জুস। আচ্ছা, গ্যাস্ট্রিক জুস মানে কি জানো? গ্যাস্টার মানে পাকস্থলী, গ্যাস্টার মানে পাকস্থলী। তাহলে গ্যাস্টার মানে যদি পাকস্থলী বা পেট হয়, তাহলে গ্রিক শব্দ এটা, গ্যাস্টার মানে পাকস্থলী বা পেট। তাহলে এই এর ভিতরে যত জুস বের হয়, মানে রস বের হয়, সবগুলোকে একসাথে বলা হবে গ্যাস্ট্রিক জুস। যত এনজাইম বের হবে, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে শুরু করে যত এনজাইম বের হবে সব কিছুকে একসাথে বলা হবে গ্যাস্ট্রিক জুস। তাহলে সেই গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়ে পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন সুপের মতো মিশ্রণে পরিণত হয়। হ্যাঁ, বলো খাবার, খাবার কেন? আচ্ছা, তাহলে হ্যাঁ, খাবারের নাম দিয়ে তারা বেশি খাবে না, স্যুপ টুপ খাবে। ঘন স্যুপের মতো মিশ্রণে পরিণত হয়। তাহলে ঘন স্যুপের মতো মিশ্রণে হলে এনজাইমগুলো ভালোভাবে মিশতে পারে, এই জন্য এই অবস্থাকে কাইম বলে। তো এটাও কিন্তু কাইম কাকে বলে, এটা আসছিল কুমিল্লা বোর্ড 23 সালে। হ্যাঁ, কাইম বা মন্টে, এটা আসছিল কুমিল্লা বোর্ড, এটা আসছিল কুমিল্লা বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 22 সালে, বরিশাল বোর্ড 21 সালে। এই কাইম কাকে বলে? হ্যাঁ, বোলাসের বাংলা অর্থ হলো দলা। হ্যাঁ, খাদ্য, খাদ্য দলা। বোলাসের বাংলা অর্থ খাদ্য দলা। কারণ বোলাস কিন্তু ওরকম করে সুর মতো হয় না। হ্যাঁ, যখন আমরা গিলি না তখন এটা একটা দলা পাকানোর মতো অবস্থায় করে খাদ্য নালী দিয়ে আসে। সেটা আছে বোলাস, আর এটা আছে পেটের ভিতরে যায় যে সুপে যায়, ওটা সুপ। মন্ড বলছে এখানে, ওটা মন্ড, এটা মন্ড। হ্যাঁ, দুটোই মন্ড। মন্ড বলতে আবার কিন্তু বোঝায় পিণ্ড জাতীয় কিছু, এরকম আর কি। কেন মন্ড বলাটা উচিত হয়নি, কিন্তু বলেছে কারণ এই স্যুপটা বেশ ঘন হয়, এই স্যুপটা বেশ ঘন হয়, বুঝছো? স্যুপটা একটু ঘন বেশি হয়, ওই জন্য এখানে মন্ড বলছে। যেমন ওই যে আটা, আটা দিয়ে আটা যখন ছেনে না তখন ওটাকেও তো মন্ড বলা হয়। হ্যাঁ, ওটাকেও মন্ড বলা হয়। হ্যাঁ, দলা যেটা। এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থি নিশ্চিত বিভিন্ন এনজাইমে কাজ শুরু হয়ে যায়। এটা হলো যান্ত্রিক পরিপাকের জন্য লিখতে হবে। তারপরে তোমার পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীর পরিপাকের ক্ষেত্রে এখানে কিছু এমসিকিউ আছে, যেমন হচ্ছে যে এর পানির পরিমাণ কত, 99.45। তার আগে দেখো, পাকস্থলীর প্রাচীর পেশিবহুল এবং মানে পাকস্থলীর প্রাচীর 5 ধরনের পেশি দিয়ে গঠিত। তো সেজন্য হচ্ছে পেশিবহুল, গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, গ্যাস্ট্রার মানে গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি ও 4 ধরনের কোষ নিয়ে গঠিত। এখানে কিন্তু ভিতরের দিকের গুলো 4 আর বাইরের দিকে আরেকটা, মোট 5 ধরনের হবে। হ্যাঁ, ভিতরে যে যারা কাজ করে তারা 4। প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ আলাদা। সংযুক্তভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে। এটাও জ্ঞানমূলক হিসেবে পড়বা, যে বলতেই পারে, তাই না? আচ্ছা, এখন দেখো যে এবার বলছে যে গ্যাস্ট্রিন হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে গ্যাস্ট্রিন নাম কেন হলো? বলতে হয়েছে না গ্যাস্ট্রিক জুস, তাই গ্যাস্ট্রিন না, গ্যাস্ট্রিন ওই জন্য নাম হয়নি। গ্যাস্ট্রিন নাম হয়েছে কেন? পাকস্থলীর হরমোন। না, ও হ্যাঁ, ছাত্র অবশ্য ঠিকই বলেছে। গ্যাস্ট্রার মানে তো পাকস্থলী, তাই না? তাহলে ইন কেন? যেহেতু এই হরমোনটা প্রোটিন জাতীয়, যেহেতু এই হরমোনটা কি প্রোটিন জাতীয়, যেহেতু এই হরমোনটা প্রোটিন জাতীয়, তাই না? তো যেহেতু হরমোনটা প্রোটিন জাতীয়, তাই তার সাথে একটা ইন যোগ করা হয়েছে, গ্যাস্ট্রিন। তার সাথে একটা ইন যোগ করা হয়েছে, গ্যাস্ট্রিন।
বুঝতে পেরেছো? মল্টোজর মন্ডলের মতো। হ্যাঁ, এই তাহলে এই জন্য নাম হচ্ছে গ্যাস্ট্রিন। আচ্ছা, মনে রাখতে হবে আমাদের যখন গ্যাস্ট্রিন তো বুঝলাম যে পাকস্থলীর যেহেতু পাকস্থলীর প্রোটিন, এটা হরমোন হলো এটা প্রোটিন, তাই গ্যাস্ট্রিন দিচ্ছে। এখন বলা হচ্ছে আমাদের এনজাইম ক্ষরণ হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করে হরমোনের উপরে। গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ না হলে আমাদের এনজাইম কিন্তু নিঃসরণ হবে না। তার মানে এনজাইমের বাপ হলো হরমোন। হরমোন আগে এনজাইমকে গুঁতা দিলে তারপর এনজাইম বের হয়ে আসবে, বুঝছো? আর এনজাইম আর হরমোন যখন নিঃসরণ বন্ধ হতে থাকবে, এনজাইমও তখন নিঃসরণ বন্ধ করে দেবে। ব্যাপারটা এরকম, হ্যাঁ, যে সেনাবাহিনী প্রধান আসলে তখনই যুদ্ধ শুরু করে যখন হচ্ছে তার বস নির্দেশ দেয়, তাই না? মানে যুদ্ধমন্ত্রী যে থাকে সে তার পারমিশন লাগে, আর প্রেসিডেন্টের পারমিশন লাগে, তাই না? হ্যাঁ, একা একা যুদ্ধ সাধারণত করে না। তো এখানে তোমার হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন এই কাজটা করে। গ্যাস্ট্রিন হরমোন কখন বের হবে, উদ্দীপ্ত হয় গ্যাস্ট্রিন হরমোন কখন নির্দেশনা পায় যে আমাকে বের হতে হবে? তুমি যখনই খাবারের কথা ভাববা, হ্যাঁ, যখন তুমি খাবারের কথা ভাববা যে খিদে লাগছে খাইতে হবে, হ্যাঁ, এরকম যখন মনে হবে তখনই তোমার হচ্ছে যে এই যে চিন্তা ভাবনা করলা, ব্রেন তখন মোটর স্নায়ু বা আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক গ্রন্থিকে নির্দেশ দেবে তুই বের হ। তখন ও বের হবে, বের হয়ে যত আর কি এনজাইম ক্ষরণকারী গ্রন্থি আছে না তার উপর দিয়ে প্রবাহিত হবে। প্রবাহিত হলে ওরা তখন জাগে উঠবে, ওরা তখন গলগল করে বের হতে শুরু করবে। বুঝতে পারছো? তাহলে এই জন্য গ্যাস্ট্রিন হরমোন লাগবে এনজাইমের কাজ করতে। তাই প্রথমে বলছি গ্যাস্ট্রিন হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো এখন উপরের দিকে যেগুলো লেখা আছে সেটা কিন্তু নিচে বুঝলে উপরে এগুলো বুঝে ফেলবা যে প্রথমেই কিন্তু এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় বের হয়। এই জন্য নাম হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় প্রোরেনিন। মানে প্রাথমিক অবস্থায় কিন্তু এরা নিষ্ক্রিয় অবস্থায় বের হয়। নিষ্ক্রিয় মানে তো বুঝো যে যারা কোনো কাজ করতে পারে না, কিন্তু পাকস্থলীর মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় বের হলো। এবার সক্রিয় কি করে? সক্রিয় করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিষ্ক্রিয় পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে ও তখন সক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় প্রোরেনিনও তাই, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্ষরণ মিশ্রিত হলে এরা সক্রিয় হয়ে যাবে। বুঝতে পারছো কি? তো সেইটাই এখানে বলা হচ্ছে যে সক্রিয় ধরো হয়ে গেছে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে বিক্রিয়া করে সক্রিয় হয়ে গেল, সেটাই উপরে লেখা আছে। হ্যাঁ, এখন বলছে যে আমিষ, আমরা যে মাছ মাংস খাই, হ্যাঁ, এই মাছ মাংসের যে প্রোটিন আছে সেই প্রোটিন, এটা কিন্তু মেডিকেলে 20 সালে আসছিল। আমিষ পরিপাকী এনজাইমের নাম কি? পেপসিন। মেডিকেল অ্যাপ্লিকেশন 20 সালে আসছিল। তো আমিষ পরিপাকের এনজাইম হলো পেপসিন। এই পেপসিন কি করলো যে প্রোটিনকে ভেঙে দুই ধরনের প্রোটিনে পরিণত করলো। দুই ধরনের প্রোটিন, একটা নাম প্রোটিওস। প্রোটিওসের বাংলা অর্থ হলো আংশিক প্রোটিনজাত পদার্থ। আংশিক প্রোটিনজাত পদার্থ মানে প্রোটিনটা বড় ছিল, একটু ভেঙে ছোট ছোট করছে, তাই এটার নাম আংশিক প্রোটিনজাত পদার্থ। পেপটোস মানে হজম করা বা নরম করা প্রোটিন। পেপটোস মানে হজম করা বা নরম করা প্রোটিন। মানে প্রোটিন তো অনেক অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ, কিন্তু এনজাইম কি করলো অ্যামাইনো অ্যাসিড গুলার বন্ধন গুলা জায়গায় জায়গায় তোমার ছিঁড়ে ফেলে, তখন হলো কিছুটা নরম হয়ে গেল বা কিছুটা হজম হয়ে গেল, কিন্তু অ্যামাইনো অ্যাসিড তো হয়নি। তাই এটা কিন্তু এখনো হজম পুরোপুরি হয়নি, আংশিক হজম হয়েছে। তাহলে এটা বলা যায় যে এরা প্রোটিনটাকে ভেঙে আধা প্রোটিন অবস্থা করে ফেলছে। এই অবস্থাগুলো দুগ্ধ কেসিন, যেটা হলো যে কেসিনটা পানির সাথে পানি সহ রেনিন এনজাইম কাজ করে। মনে রাখতে হবে রেনিন হলো দুই রকম রেনিন আছে। একটা রেনিন হলো এরকম বানান, আর একটা রেনিন হলো এরকম বানান। কোন রেনিন দ্বারা কি বোঝায় এটা মনে রাখতে হবে। বলো তো কোন রেনিনের বাংলা অর্থ কি? পরীক্ষায় কিন্তু আসতেই পারে এটা। ওই যে বই আছে হ্যাঁ বলো। হ্যাঁ, এই দেখো, দেখছো দিয়া কিন্তু আজকে যদি মেডিকেল পরীক্ষা থাকতো না তাহলে ওর টিএমসি কনফার্ম হয়ে যেত। হ্যাঁ, না একটা ভাত হয়েছে কি হয়নি তা তো একটা টিপলে বোঝা যায় নাকি? আজকে থাকলে আজকে মেডিকেল থাকলে আজকে তো পরীক্ষায় 100টা প্রশ্নের ভিতরে একটা উত্তর দিতে না। তোমরা ধরো হাজার হাজার এমসিকিউ করো, তো পরীক্ষা কি হাজার হাজার এমসিকিউ পরীক্ষা নাই? 100টা নাই। আর সব সাবজেক্ট মিলে কত কম কম না?
খালি বায়োলজিটাই বেশি, ফিজিক্স 15 নিচ্ছে এখন, ইংরেজি 15 নিচ্ছে, সাধারণ জ্ঞান 10 নিচ্ছে। তো এই কি তোমার ওই সাধারণ জ্ঞান 10 লাখ লাখ সাধারণ জ্ঞানের কোশ্চেন আছে, তার মধ্যে কি ওই ভাত টিপার মতোই তো অল্প কিছু টিপে দেখে যে তুমি পারো কিনা। হ্যাঁ আচ্ছা, তো খেয়াল করো এই যে রেডিং, এটার বাংলা অর্থ হলো দুধ ভাঙা প্রোটিন, যে আর কি দুধের প্রোটিন ভাঙে। আর এটা হলো বৃক্ক, রেডিন মানে হলো বৃক্ক, মানে বৃক্কের এনজাইম, এটা হলো বৃক্কের এনজাইম। হ্যাঁ বৃক্ক অধ্যায় আছে, মানে এটা 6 অধ্যায় আছে, 6 অধ্যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো যে এবার হচ্ছে এই দুধের যে প্রোটিন কেসিন, কেসিনের কিন্তু আরেকটা বাংলা অর্থ আছে। হ্যাঁ, কেসিনের বাংলা অর্থ পনির, মানে দুধ জাতীয় খাবার, দুধ জাতীয় খাবার কেসিনের বাংলা অর্থ। কেসিনের বাংলা অর্থ দুধ জাতীয় খাবার, কেসিনের বাংলা অর্থ দুধ জাতীয়, যত দুধ জাতীয় খাবার আছে আর কি। হ্যাঁ, এটা হলো কেসিন। আচ্ছা, তাহলে এখন দেখো কি করলো, প্যারাকেসিন করে ফেললো, মানে কেসিনটাকে ভেঙে একটু ছোট কেসিন করলো। প্যারাকেসিন মানে ছোট কেসিন, একটু ছোট কেসিন করছে। হ্যাঁ, এটাকে বলা হয় প্যারাকেসিন। আচ্ছা, এরপরে দেখো যে প্যারাকেসিনকে আবার পেপসিন কি করলো, পেপটন করলো, মানে নরম করা প্রোটিন করলো। মানে জিলেটিন। এই পর্যায়ে সবচেয়ে সরল জিনিস আছে পেপটন। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে সরল হলো পেপটন। এবার দেখো জিলেটিন, জিলেটিন হলো হাড় এবং